এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ এই স্লোগানকে ধারণ করে ২৮ বছর পার করে ২৯ বছরে পদার্পণ করেছে এটিএন বাংলা। এবং আজ এই বিশেষ দিনে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তিনি টেলিভিশনে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেছেন এবং এখন আমাদের মাঝে আছেন। তিনি হলেন এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠান এবং সেই সাথে ২১শে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান। শুভ সকাল স্যার, কেমন আছেন? আজ তো আমাদের এটিএন বাংলার ২৯ বছরে পদার্পণ। আজকে খুবই আনন্দের দিন, খুশির দিন। আজকের এই দিনে আমাদের অনুভূতি প্রকাশ করার জায়গা একদমই ফুরোবে না, পুরো দিনই থাকবে আয়োজন। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যারের হাত ধরেই স্যাটেলাইট টেলিভিশনের প্রথম আজকের এই দিনটে পথের যাত্রাটা শুরু হয়েছে। এর পরের ইতিহাসটা আপনার জানা এবং প্রায়শ সময় ধরেই আপনি এটিএন বাংলার সাথে রয়েছেন। আজ এটিএন বাংলা ২৯ বছরের পদার্পণ সম্পর্কে পুরো সময়ের যে জার্নিটা সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই স্যার। ১৯৯৭ সালে ১৫ই জুলাই সেই দিনটা কি ছিল আপনি বলতে পারবেন? সম্ভবত মঙ্গলবার ছিল। আর এই ১৫ই জুলাই এইবারের এটা কোন আজও মঙ্গলবার কিরকম একটা অদ্ভুত যোগাযোগ হলো না? কিন্তু গত বছর ছিল, কিন্তু সোমবার, গত বছর সোমবার ছিল। তো এই যে আপনি যে প্রশ্ন যেটা করেছেন সেটা তো একই অনুভূতি। আপনার যেমন অনুভূতি এটিএন বাংলার, এটিএন নিউজের, দুটো চ্যানেলেরই সবারই একই অনুভূতি। আমরা একটা আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছি। কত চড়াই উতরাই এটার মধ্যে গেছে, কত কিছুই গেছে, এবং সেটার এই যে চড়াই উতরাইটা সে সম্পর্কে আমি একটু বলি। যখন এই প্রতিষ্ঠানটি শুরু হয় তখন কিন্তু বাংলাদেশে স্যাটেলাইট বলে কোনো জিনিস কেউ জানতো না। আমি কিন্তু অলরেডি আমার অনেক দিন টেলিভিশন হয়ে গেছে, অর্থাৎ আমি রিটায়ারও করেছি। আমরা জানতাম যে স্যাটেলাইট বলে একটা জিনিস আছে, কিন্তু সাধারণ মানুষ স্যাটেলাইট জানতো না। সেইটাকে আমাদের দেশে ইন্ট্রোডিউস করলেন যে ব্যক্তি, তিনি হলেন ডক্টর মাহফুজুর রহমান। এটা দুঃসাহসের কাজ, ভয়াবহ দুঃসাহস। তার মধ্যে যেটা ছিল সেটা হলো লোক লাগবে, তো আপনার প্রডিউসার লাগবে, ক্যামেরাম্যান লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, এডিটর লাগবে, লাইটম্যান লাগবে, সবই লাগবে। এবং সেটা ছিল না, একমাত্র একটা স্টেট ওন টেলিভিশন ছিল, সেখানে ছাড়া তার কোনো টেলিভিশন ছিল না। তো তারপরেও যেটা উনি করেছেন সেটা একটা আশ্চর্যের বিষয়, এবং সেদিক থেকে অবশ্যই বলা যায় যে একটা পথ প্রদর্শন উনি করেছেন। উনি আমাদের দেশে এখন যে এতগুলো টেলিভিশন আছে সেগুলো কিন্তু এই টেলিভিশনের পেছনে পেছনে বড় ভাইয়ের মতোই বলেন বা পিতা মাতা যেটাই বলেন, এটা খুব একটা অত্যাশ্চর্য ব্যাপার ঘটেছিল সেই সময়। তো আমরা সেই প্রতিষ্ঠানের আমরা এখানে কাজ করছি, এটা আমাদের জন্য তো অবশ্যই খুব আনন্দের। এবং জুলাইয়ের ১৫ তারিখে কিন্তু আমরা প্রায় সারাটা বছরই প্রস্তুতি নিতে থাকি যে কী করব, কেমন করে করব, কত কত প্রোগ্রাম থাকবে, কত কত লোককে কি হবে। বহু লোকের আমরা বাড়িতে যাই, অফিসে যাই, এখানে আসে। তো এইরকম সারাদিনটা পার হবে, কিন্তু এবছর একটু ভিন্নভাবে পার হবে। এবছর আমাদের যে হইচই করার একটা ব্যাপার, সে হইচইটা এবছর আমরা করতে পারছি না। তো তবুও একটা আনন্দের দিন, এটা আনন্দে আমরা কাটাবো। তো যেটা বলছিলাম যে কি এই যে এইটা শুরু হলো ১৯৯৭ সালে, সেটা কি এখন যেভাবে আমরা দেখছেন এর ধারে কাছেও ছিল না। আমরা প্রথম যখন শুরু করি, আমি যদিও তখন ছিলাম না, কিন্তু শুরুটা আমরা জানতাম। সেটা এই আমাদের দেশের থেকে কিন্তু প্রচার হতো না। এখানে অনুষ্ঠানগুলো টেপে ট্রান্সফার করা হতো, তারপরে এয়ারে পাঠানো হতো। প্রত্যেক দিনই এয়ারে এটা পাঠানো হতো এবং ব্যাংকক থেকে এটা প্রচার হতো। এটা একটা অচিন্তনীয় ব্যাপার ছিল। তো যাই হোক, সেই সময় সেই রকমেরই হতে হতে একটা স্টেজে আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর মাহফুজুর রহমান, তিনি বা কী করবেন, উনি একা তো আর চালাতে পারেন না, লোক লাগবে। তো তখন একমাত্র বিটিভি ছিল যেখানে টেলিভিশনের কিছু অভিজ্ঞতা আছে মানুষের, সেখান থেকে কিছু লোক উনি সংগ্রহ করলেন। আসলেন ওরা যারা রিটায়ার করছে বা রিটায়ার করার পথে, অথবা যারা ইচ্ছুক কোনো না কোনোভাবে, তারা এখানে উনি সংগ্রহ করেন। কিছু টেকনিক্যাল লোকজনকে উনি প্রকিউর করেন, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন এবং তাদেরকে বাইরে পাঠানো হয়, দেশের বাইরে পাঠিয়ে সেখান থেকে তাদের ট্রেনিং দিয়ে এনে তারপরে কিন্তু এই টেলিভিশনটা শুরু হয়। এবং একটা পর্যায়ে কিছুদিন, বেশ কয়েক বছর পরে স্যাটেলাইট, আমাদের চেয়ারম্যান সাহেবের স্যাটেলাইটের একটা, তখন ব্যাংককের থেকেই হবে, উনি সেখান থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ হয় এবং উনি স্যাটেলাইটের অ্যারেঞ্জ করেন। তারপরে
স্টুডিও স্ট্যাবলিশমেন্ট হয়, কন্ট্রোল রুম হয়, প্রপার কন্ট্রোল রুম, সাব কন্ট্রোল রুম বলা হয়, সেগুলো হয়। তারপরে সেখানে যে ক্যামেরা যে কেনা হয় সেগুলো, আমরা যখন যে ক্যামেরাগুলো কিনতাম সেগুলো খুব বিশাল বিশাল সাইজের, 20 কেজি 25 কেজি ওজনের ছিল। তো ওই সব ক্যামেরা উনি আনেন, উনি অত্যাধুনিক ক্যামেরা আনলেন, এবং যে ইকুইপমেন্ট যেগুলোই আনা হলো সবগুলোই কিন্তু একদম তৎকালীন সময়ের বেস্ট পসিবল ইকুইপমেন্ট দিয়ে উনি শুরু করলেন। এবং ফলে কি হলো যে একটা নতুন দিগন্ত শুরু হলো। মানুষ ঘর দেখছে, ঝকঝকে তকতকে টেলিভিশন দেখছে, এবং সমস্ত দিনই ভিন্ন ভিন্ন রকমের প্রোগ্রাম দেখছে। বিটিভির যেটা হচ্ছে সেটা তো সরকারি প্রতিষ্ঠানের একটা নিজস্ব স্টাইল আছে, নিজস্ব একটা গতি আছে, একেবারে ভিন্ন একটা জিনিস উনি শুরু করলেন। এরপর অবশ্য এইটার হাত ধরে ধরে অনেক প্রাইভেট টেলিভিশনই এসেছে, কিন্তু এটিএন বাংলা ক্যান ক্লেম ইটস মাদার টেলিভিশন, মাদার স্যাটেলাইট টেলিভিশন ইন দিস কান্ট্রি। স্যার, প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসেবে দেশের মিডিয়া জগতে এটিএন বাংলার ভূমিকা কেমন ছিল? স্বাভাবিকভাবে এটা তো বোঝা যায়, কারণ প্রথম যখন শুরু করে তখন তো তার হাঁটি হাঁটি পাপা করেই করতে হয়, ছোট্ট থাকে এবং আছাড় খায় পাছাড় খায়, তারপর উঠে দাঁড়ায়। তো এই যাই হোক না কেন সেটা কিন্তু প্রথম, এবং প্রথমের আলাদা একটা অনুভূতি বলেন, আলাদা একটা দাম বলেন, এগুলো সবটাই এটিএন দাবি করতে পারে। এবং তার হাত ধরেই বা তার পথ ধরেই অন্যান্য টেলিভিশনগুলো এসেছে। সাহসটাকে সাহসটা জুগিয়েছে এটিএন বাংলা, এবং তার যে কর্ণধার তিনি সাহস জুগিয়েছেন বলেই তো অন্যরাও গেছে, হ্যাঁ না স্যাটেলাইট টেলিভিশন চলতে পারে দেশে। তার আগে তো হয় নাই, কারণ উনি তো ব্যবসায়ী ছিলেন, উনি তো মিডিয়ার লোক ছিলেন না, ওনার না কোনো রেডিও ছিল না খবরের কাগজ ছিল, উনি একজন ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী ছিলেন। তিনি যে এই একটা দুঃসাহসিক কাজ করলেন, এবং সেই দুঃসাহসিক কাজটা যে সাকসেসফুল হলো, তো এটাতে যারা এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে তারা তো অবশ্যই খুব উৎসাহিতই হলো, এবং এটার ফলশ্রুতিতে এখন তো আমরা দেখি যে ডজনে ডজনে টেলিভিশন এসছে, কিন্তু এটিএন বাংলা হলো প্রথম টেলিভিশন। এবং এর একটা বেশ কিছু পিকুলিয়ার দর্শক আছে যারা প্রথম থেকে দেখেছে মানে কিন্তু মায়া আছে। এটিএন বাংলার প্রতি যে মায়াটা আছে, এটা সব টেলিভিশন সেই মায়াটা কিন্তু দাবি করতে পারে না। এটা আমরা বুঝি, প্রথম সন্তান যেটা হয় সে কিন্তু মা বাবার সবসময়ই তার প্রিয় থাকে এবং তার প্রতি একটা দুর্বলতা থাকে। তা আমাদের দর্শকদের একটা দুর্বলতা কিন্তু আমাদের জন্য আছে। তো এইভাবেই এটিএন বাংলা গিয়ে চলছে, এবং 29 বছর শুরু করবো আমরা কিছুদিনের মধ্যে। এই তো আজকে থেকেই আমরা পদার্পণ করলাম, আমরা 29 বছরে পা রাখলাম আজকে 15ই জুলাই 2025। আপনি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্বে আছেন, সে দায়িত্ববোধের জায়গা থেকে অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে আপনার কি কি পরামর্শ থাকবে? এটা একটা জটিল প্রশ্ন, কারণ অনুষ্ঠান আমরা যা করি সেটা তো আমার নিজের জন্য করি না, আমার চিন্তা ভাবনার জন্য করি না, করি দর্শকদের জন্য। এবং দর্শক তো একরকম দর্শক না, কোনো দর্শক আছে অত্যন্ত উচ্চশিক্ষিত, তাদের মার্জিত রুচি, কিছু দর্শক আছে মাঝারি ধরনের, তারা একটু সস্তা দামের হলেও পছন্দ করে, আবার আর একটু মান সম্পন্ন হলেও পছন্দ করে, আবার এক শ্রেণীর আছে তারা খুব হালকা রসের জিনিস পছন্দ করে। তো আমরা আমাদের দায়িত্বটা ওইখানে কঠিন হয়ে যায় যে যখন আমাদের সব শ্রেণীর জন্যই আমাদেরকে প্রোগ্রাম চিন্তা করতে হয়, কারণ সবাইয়ের এক জিনিস ভালো লাগে না, মানে ওরমা পোলাও খুব ভালো খুব ভালো, কিন্তু সেটা সবার পছন্দ করবো না, প্রত্যেক দিনও খাওয়া যায় না। টেলিভিশন তো প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণের ব্যাপার, এখানে ভ্যারাইটি থাকতে হবে। কিন্তু আমি মনে করি যে উন্নয়নশীল এবং কম উন্নত দেশগুলোর তিনটি খুব চমৎকার কী বলবো একটা আদর্শ নিয়ে শুরু হয়েছিল। 1 নম্বর আদর্শ ছিল শিক্ষা, 2 নম্বর ছিল তথ্য, 3 নম্বর ছিল বিনোদন। বিনোদন কিন্তু আসছে 3 নম্বরে, 2 নম্বরও না, 1 নম্বরে না। 1 নম্বরে শিক্ষা। কীরকম শিক্ষা? সেটা হলো যে শিক্ষাটা আমাকে আমার জীবনের কাজে লাগবে, সেই রকম শিক্ষা, একটা যথাযথ শিক্ষা। সেটা কিন্তু টেলিভিশন, সমস্ত টেলিভিশনই ফেল করেছে আমি বলবো। 2 নম্বর যেটা তথ্য, এটা একটা বড় ব্যাপার, মানে নিউজ যেটা তথ্য দান করে, সেটার তথ্য তো
আমরা অনেক সময় বলি যে আমরা যথাযথ তথ্য পরিবেশন করি না, আমরা বায়াস হই ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু একজনের কাছে যেটা সঠিক আরেকজনের কাছে কিন্তু সেটা ঠিক না। তাহলে আমাদের ভূমিকাটা কত কঠিন না, যে সকলকেই বিশ্বাসযোগ্যভাবে টেলিভিশন থেকে আমাদের নিউজ দেখাতে হবে, মানে তথ্য পরিবেশন করতে হবে। তো সেখানে যেটা হওয়া উচিত সেটা হলো বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন আছে, যে তথ্যটা বিশ্বাসযোগ্য হতে হবে এবং সেটার মধ্যে কোনো বায়াস থাকবে না। সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না। এরপরে সবচেয়ে বড় যেটা বিনোদন, 3 নম্বরে, কিন্তু 2 নম্বরে ছিল না। সেই 3 নম্বরটা নিয়ে কিন্তু আমাদের সমস্ত টেলিভিশনের সব কিছু নিয়ন্ত্রিত হয় 3 নম্বরে, বিনোদন। এবং সেই বিনোদনটা কীরকম হওয়ার কথা? সুস্থ বিনোদন। তো আমরা কি সুস্থ বিনোদন পরিবেশন করতে পারছি? আমরা তো সুস্থ বিনোদন পরিবেশন করতে পারছি না। সেইখানটায় দায়িত্ব হলো টেলিভিশনের, যারা টেলিভিশনে কাজ করে তাদের এবং যারা টেলিভিশন চালায় তাদের। আমাদের দায়িত্ব হচ্ছে শিল্প সাহিত্য, আমাদের সমৃদ্ধ ভাষা আছে, আমাদের একটা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড আছে খুবই উন্নত, এগুলোকে কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে। এবং সেটার দিকে আমরা যে খেয়াল করি না তা না, কিন্তু ব্যবসা হলো আর একটা বড় দিক, যেটা আমাদের প্রাইভেট টেলিভিশনকে টেনে রাখে। তো সেটার জন্য হয় পপুলারিটি। পপুলারিটি ইজ অলওয়েজ নট স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড দিতে গেলেই পপুলারিটির দিক থেকে সরে আসতে হয়। সুতরাং আমাদের অনেক সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি না, চেষ্টা করছি, চেষ্টা করে যাব। তবে এই কথা বলবো আমি আজকে, আমরা 29 বছরে পদার্পণ করে দেশের প্রথম টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন হিসেবে, যে আমাদের দায়িত্বশীল হতে হবে। আমাদেরকে একটা উদাহরণ বলি, একটা নাটক তো এখন টেলিভিশন দেখা যায় কোটি কোটি দর্শকও দেখে, একসময় তো ছিল, এখন যাই হোক যেভাবে হোক কম হলেও লক্ষ লক্ষ দর্শক দেখে। একটা মানুষের জীবন কয় লক্ষ ঘন্টা? 1 ঘন্টার নাটক যদি দেখায়, যদি 10 লক্ষ দেখে, তাহলে 10 লক্ষ ঘন্টা কিন্তু আমি নিচ্ছি মানুষ থেকে। আমাদের দায়িত্বশীল হতে হবে এবং এক্ষেত্রে আমাদের দায়িত্ব কিন্তু আছে। আমাদের কাছ থেকে শুধুমাত্র হালকা বিনোদন এবং সস্তা বিনোদন দেওয়া উচিত না। আমরা কিন্তু দেখছি যে প্রচার মাধ্যমের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় আমরা শুধু টেলিভিশনে আবদ্ধ ছিলাম, এখন ইউটিউব হয়েছে, ফেসবুক হয়েছে, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া হয়েছে। মানুষের কি দেখার রুচিরও পরিবর্তন হয়েছে কিনা? দর্শকদের দেখার ভঙ্গি পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, পরিবর্তন হয়েছে এবং সে পরিবর্তনটা সুখকর না। আজকে এই 29 বছরে পা দিয়ে আমরা যদি বলতে পারতাম যে হ্যাঁ, একটা সুখকর পরিবর্তন আমাদের সমাজে হয়েছে, সোশ্যাল মিডিয়া এসেছে, নানা কত, মানে মিডিয়া তো এখন সবচেয়ে বেশি যেটা সোশ্যাল মিডিয়ারই এখন বলতে গেলে বলা উচিত, কারণ প্রত্যেকের হাতেই একটা টেলিভিশন, একটা স্টেশন। এই যে বিভিন্ন অ্যাপস করে তারপরে যারা যে টেলিভিশন এইগুলো মোবাইলগুলো দেখে, সেটা একটা টেলিভিশন স্টেশনই, তারা প্রোগ্রাম তৈরি করছে, তারা ট্রান্সমিট করছে, সেটা যে কোনো অভিনয়তে হোক, ফেসবুকে হোক আর হোয়াটসঅ্যাপে হোক, যেখানে হোক দিচ্ছে তো তারা। তো সেইখানে সেটাতে এত নিম্নমুখী হচ্ছে, এত শিক্ষণীয় একটা, যেখানে 3টা ছিল, 3টাই শিক্ষণীয় ছিল, যেগুলো নিয়ে শুরু হচ্ছে টেলিভিশন, সেইখান থেকে সরে আসতে হচ্ছে আমাদের। এবং সেই সরে আসাটার জন্যে এই দায়ী হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া তো একজন হাতে সমস্ত পৃথিবীটাই তার হাতের মুঠোর মধ্যে, এবং যা কিছু ইচ্ছা করলে দেখতে পারে। কিন্তু টেলিভিশন, আমরা যে টেলিভিশন চালাই সেটা পারি না। আমরা তো বেডরুমে যাই, আমরা তো ড্রয়িং রুমে যাই, আমরা তো বাবা মা ছেলে এবং দাদাও থাকে সেখানে। আর ওই যে ছোট্ট মেশিনটা তো হাতে, আপনি যে কোনো জিনিস, যে কোনো কুৎসিত একটা জিনিস দেখলে কেউ মানা করবে না। আমরা কি সেটা পারি? তো এখানে এই পরিবর্তনটা আমাদের জন্য একটা অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবর্তনের ব্যাপার ঘটে গেছে। এখানে আমরা কিছু করতেও পারছি না, কারণ ওটা তো আমাদের নিয়ন্ত্রণে না, এটা ব্যক্তির নিয়ন্ত্রণে। যে ব্যক্তিটি এটা দেখে, যে ব্যক্তিটি এটা ওখানে কন্টেন্ট তৈরি করে, এটা তার। সে যদি সুশিক্ষিত হয়, সে যদি রুচিবান হয়, সে যদি ভালো কিছু চায়, সে ভালো কিছু করবে। আর যার দেখার ব্যাপারও তাই, সবাই যে সব কিছু দেখে তা তো না, খারাপও দেখে ভালোও দেখে। এখন মোদ্দা কথা যেটা হচ্ছে, সেটা একটা বড় রকম পরিবর্তন হয়েছে এই সোশ্যাল মিডিয়া ইন্ট্রোডিউস করার জন্য। এটা আরও কিন্তু বাড়বে
এটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এখন আমাদেরকে কি করতে হবে, সেটা এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে এবং এটাকে কাউন্টার করতে হবে। সে কাউন্টারটা কি, একটা হলো সস্তা জিনিসের পরিবর্তে আমরা দামি জিনিস যদি দিতে পারি, দামি জিনিসের গ্রহণ করার লোক কম হবে, কিন্তু তার কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকবে। আমার ধারণায় যে আমাদের উচিত রুচির পরিবর্তনের দিকে লক্ষ্য দেওয়া এবং সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকটা আছে সেই দিকটাকে কাউন্টার করা। ভালো দিকও আছে। এটার ভালো দিকটা হয়েছে যেটা, সেটা হলো চট করে যে কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটলো, বাংলাদেশের একেবারে রিমোটেস্ট পসিবল কর্নারে যে ঘটনাটা ঘটলো, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা জানতে পারছি। এই যে পৃথিবীটাকে একদম কাছে নিয়ে আসছে, এবং সেটা যদি সত্যি আমরা কাছে আনতে পারতাম পজিটিভ ওয়েতে, তাহলে কিন্তু একটা বড় রকমের কাজ হতো। সেটা কিন্তু এই বড় রকমের কাজটা কোশ্চেন আছে, এটার মধ্যে একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার আছে। মধ্যে কথা হয়েছে যেটা, সেটা সোশ্যাল মিডিয়ার উভয় দিকে আছে। এটার ভালো দিকও আছে, মন্দ দিকে আছে। আমি এটাকে এক বাক্যে মানে সাপোর্ট করবো এটাও বলি না, আবার রিজেক্ট করবো তাও বলি না। তবে আমাদের দায়িত্বটা সেখানে আছে যে আমাদেরকে, যেহেতু আমরা এখনও বেডরুমে যাই, মানে টেলিভিশনে এখনও বেডরুমে যাই, এখন আমরা ড্রয়িং রুমে যাই, আমাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে। জি স্যার, এবং সেই সাথে যদি আমরা বলি খেলাধুলাতেও কিন্তু এটিএন বাংলার অবদান অনেক বেশি এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই জায়গা থেকে দর্শকদের চাহিদা পূরণ এবং তরুণদের নতুনভাবে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে কি এটিএন বাংলার এই পথযাত্রা কি সবসময় অব্যাহত থাকবে কিনা? না, অব্যাহত এত বছর পর্যন্ত যখন ছিল, আমাদের অব্যাহত রাখতে হবে এবং রাখবো। আমি খেলাধুলার ব্যাপারে আমার একটা নিজস্ব ধারণা আছে। স্পোর্টসম্যান আর স্পোর্টস ওয়াম্যান এখন তো সবই হলো খেলোয়াড়, মহিলা আর পুরুষ নেই, সবই খেলোয়াড়, প্লেয়ার। এরা সবচেয়ে ডিসিপ্লিন সমাজের। এরা ডোপ করতে পারে না, পরীক্ষায় ধরা পড়লে সে বাদ পড়বে। এরা প্র্যাকটিস না করলে ভালো করবে না এবং সে রিজেক্ট হয়ে যাবে। এরা যদি কোনো রকম করে অন্যায় করে, সেটা চুপ থাকে না, এটা গোপন থাকে না, এটা সব কিছুই পরিষ্কার করে সামনেই আসে। এবং নিজেকে ডিসিপ্লিন করা, নিজেকে শরীর স্বাস্থ্য ভালো রাখা, অভ্যাসটা ভালো করা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটা স্পোর্টসম্যান কিন্তু ভালো করে। এই পজিটিভ ক্ষেত্রটাকে কিন্তু এটিএন বাংলা একদম প্রথম থেকেই চেষ্টা করেছে। এবং একটা সময় ছিল যখন স্পোর্টস বলতে, টেলিভিশনের স্পোর্টস বলতে এটিএন বাংলায় বোঝাতো। যত রকমের খেলাধুলা সরাসরি সম্প্রচার করেছে, কোথা থেকে, সার্জা থেকে করেছে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে করেছে, এবং রিমোটের থেকে আমরা এই এটিএন বাংলা স্পোর্টস করেছে। সুতরাং এটিএন বাংলা স্পোর্টসের ক্ষেত্রে অবশ্যই এটা বলতে পারে যে আমরা একটা পায়োনিয়ার হিসাবেই ছিলাম। এখন আপাতত হয়তো অতটা পারা যাচ্ছে না টেকনিক্যাল কারণে, বা বিশেষ কারণ তো আছে অনেকগুলো, কিন্তু তারপরেও এটিএন বাংলা স্পোর্টসে এক নম্বরে ছিল সব দিক থেকে, এটা এক নম্বরে আছে এবং আরও ভবিষ্যতে আমরা স্পোর্টস সম্পর্কে চিন্তা ভাবনা করব। খেলাধুলার প্রচার প্রসার এবং উন্নয়নে এটিএন বাংলা এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান সাহেবের অবদান অনেক অনেক অনেক। এদেশের বিভিন্ন খেলার ফেডারেশন, অ্যাসোসিয়েশন মিলে আছে 55টি, এবং প্রায় সব খেলাগুলো প্রথম একাধিকবার এটিএন বাংলায় সম্প্রচার করেছে সরাসরি। অন্য কোনো চ্যানেল কিন্তু এতটা সরাসরি করতে পারে না। শুধু ক্রিকেট, ফুটবল না, দেশের জেলা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর খেলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত খেলা, এমনকি প্রায় হারিয়ে যাওয়া খেলাগুলো অত্যন্ত ভালোভাবে সুচারুরূপে বিভিন্ন অঞ্চল থেকে আয়োজিত খেলাগুলো আমরা দেখাচ্ছি। এটিএন বাংলা শতাধিক ক্রিকেট ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে। শুধু শারজাহতে এটিএন বাংলা পিসিএল সম্প্রচার করেছে। এটিএন বাংলা 15টা ম্যাচ সেখান থেকে সরাসরি সম্প্রচার করে। বাংলাদেশের প্রথম প্রফেশনাল টি20 ক্রিকেট টুর্নামেন্টের 15টি ম্যাচ মিরপুর শের বাংলা থেকে স্টেডিয়াম থেকে আমরা প্রচার করি। তখন কিন্তু এতগুলো একসঙ্গে কেউ এটা করে নাই, কখনোই করেন, সম্ভব হয়নি। এছাড়া এটিএন বাংলা 40 ওভারের যে প্রমিলা লিগ হয়েছিল সরাসরি সম্প্রচার করেছে। ত্রিদেশীয় ক্রিকেট লিগ সম্প্রচার করেছে। লং ভার্সন টেলিভিশন সেটা 1910 সাল থেকে প্রচার করেছে। 1911 সালে উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্রিকেট সম্প্রচার করা শেষ হয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে করেছে। ক্রিকেটে এটিএন বাংলার অবদান নতুন প্রজন্ম অবশ্যই মনে রাখবে, এটা আমাদের আকাঙ্ক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে কিন্তু এটিএন বাংলা।
2013 থেকে এটিএন বাংলা ও বাংলাদেশ হকি ফেডারেশন যৌথভাবে আয়োজন করে দেশব্যাপী জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট। এটা আগে হয়নি ভেবে, যা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শুধু স্কুল হকি নয়, হকির জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো এটিএন বাংলা ধারাবাহিকভাবে প্রচার করে আসছিল। আজ যে 29 বছর পদার্পণ নিয়ে তো আমাদের পুরো দিনের আয়োজনটা আছেই। অ্যামি অ্যাওয়ার্ড সম্পর্কে একটু জানতে চাই, যেটি অবিশ্বাস্য একটা আমাদের অ্যাচিভমেন্ট এটিএন বাংলার পক্ষ থেকে। সেই জায়গাতে এবং এটিএন বাংলার সফলতার ঝুড়িটা কতটা সমৃদ্ধ হয়েছে সে ব্যাপারে একটু জানতে চাইছেন। সফলতার ঝুড়ি বেশ ভরা এবং বড়। আমাদের অ্যাচিভমেন্টের ঝুলিতে অনেক কিছু আছে, যেমন এমি অ্যাওয়ার্ড বলে যে অ্যাওয়ার্ডটি, সেটি প্রথম এই অঞ্চলে, এই রিজিয়নে প্রথম লাভ করি এটিএন বাংলা। এবং এটা তখন আমরা এটাকে খুবই হইচই করে উপভোগ করেছি, এবং এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় সম্মান। এখন পর্যন্ত এই অঞ্চলে এশিয়ায় এক চীন বোধহয় পেয়েছে, কিন্তু এমি অ্যাওয়ার্ড কিন্তু আর এই অঞ্চলে কেউ এমি অ্যাওয়ার্ড লাভ করতে পারে নাই। এইটার হাত ধরেই, এমি অ্যাওয়ার্ডের হাত ধরেই আরও একটা বড় রকম একটা অ্যাওয়ার্ড পেয়েছে। সেটা হলো, নিয়মটা এরকম ছিল, বা এটি বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান পরপর 6 বার বা 7 বার, ষষ্ঠবারে যখন নমিনেশনটা পায়, তখন ইউনিসেফের প্রধান বলেছিলেন যে যদি 7বার তোমরা নমিনেশন পাও এমি অ্যাওয়ার্ডের জন্য, তাহলে আমরা তোমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এমি অ্যাওয়ার্ডের দেবে, যেটা গ্লোবাল অ্যাওয়ার্ড বলা হয়। সেটা কিন্তু এটিএন বাংলা পেয়েছে। আমার জানা মতে, এটা আমি তো সবই জানি, কথা তো বলা যাবে না, আমার জানা মতে পৃথিবীর অন্য কোনো টেলিভিশন এই সম্মান পেয়েছে এটা আমরা কিন্তু শুনিনি, জানা নেই, হতে পারে পেয়েছে। আর একটা আছে যেমন মিন অ্যাওয়ার্ড বলে একটা, আমাদের দেশ আছে, বেশ বাচ্চাদের জন্য এটা একটা উৎসাহেরও ব্যাপার। সেই অ্যাওয়ার্ডটা আমাদের এখানে 2007 সাল থেকে প্রত্যেক বছর পেয়েছে। কোনো বছর 4টা 5টাও পেয়েছে, বিভিন্ন ক্যাটাগরি আছে তো, 4-5টাও পেয়েছে। শুধু একবার পায় নাই 2008 সালে, সেবার আমরা নমিনেশন সাবমিটই করিনি, আমরা কোনো এন্ট্রি নেই। এগুলো তো রয়েছেই। তো এছাড়া আরও যে অনেক অ্যাওয়ার্ড আছে, অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, সবগুলো তো আর আমার এখন এরকম মনে নেই, মুখস্থ করে রাখেনি। বড় বড় যে কয়েকটা, সেই কথাই আমি বলতে পারলাম। আর বাদ বাকিগুলো আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হয়তো মনে রাখবেন, যারা বললাম আমরা প্রথম টেলিভিশন হিসেবে এর কিছু ডেভোটেড দর্শক আছে, তাদের মধ্যে অনেকেই হয়তো জানবেন। কিন্তু আমরা এই বড় বড় অ্যাওয়ার্ডগুলো ব্যাপার পেয়েছি। আর একটা বলি, একটা অ্যাওয়ার্ড হয়েছে সাংবাদিক, খুব নামকরা সাংবাদিক বজলুর রহমান, ওনার নামে একটা অ্যাওয়ার্ড আছে, পুরস্কার আছে, বজলুর রহমান স্মৃতি পুরস্কার। সেটা প্রথমবার 2009 সালে প্রথমবার কিন্তু এটিএন বাংলা পেয়েছে। সুতরাং আমাদের অনেকগুলো এই অ্যাওয়ার্ডের ব্যাপারে এটিএন বাংলা সমকক্ষ কোনো টেলিভিশন বাংলাদেশে নেই, এটা আমি বলতে পারি। স্যার, আমরা তো এতক্ষণ প্রতিষ্ঠানের যে অ্যাচিভমেন্ট সেটি নিয়ে শুনছিলাম, এবং আসলে সেটার যে ধারাটা আমরা আসলেই বলে শেষ করতে পারবো না, কারণ আমরা এখানে যারা আছি এবং দর্শকরা অনেকেই জানেন। কিন্তু স্যার, যিনি কর্ণধার, যিনি এই এটিএন বাংলার শুরু থেকে আছেন, যার হাত ধরে এটিএন বাংলার পথযাত্রা শুরু, ডক্টর মাহফুজ রহমান স্যারের ব্যাপারে যদি বলতেন, তার অ্যাচিভমেন্ট সম্পর্কেও আপনি জানেন, সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। ডক্টর মাহফুজুর রহমান সম্পর্কে বললে আমি প্রথমে যেটা বলবো, ওটা মানুষ হিসেবে তাকে আমি যেভাবে দেখেছি আমার অভিজ্ঞতায়, সেটা হলো আমরা ওনাকে বলতে পারি একটা লায়ন হার্টেড লোক, একটা সিংহের মতো হৃদয়বান লোক। আচ্ছা, এই কথাটা কিন্তু আমার কথাও নয়, একার নয়। প্রয়াত আব্দুল্লাহ মামুন আমাকে একদিন বলেছিলেন যে আপনাদের চেয়ারম্যান সাহেবের হৃদয়টা এত বড়। এই ব্যক্তিটি যেমন তার ব্যবসায়ী হিসেবে একজন সফল ব্যবসায়ী ছিলেন। উনি 8 বার এক্সপোর্টের উপরে যে সরকারি একটি অ্যাওয়ার্ড থাকে, সেটি পরপর 8 বার উনি পেয়েছেন। অন্য কেউ এতবার পায়নি, আমার জানা মতে অন্তত পায়নি। সেই মানুষটি এটিএন বাংলার 2টা প্রতিষ্ঠান, একটা এটিএন বাংলা, এটিএন নিউজ, তিনি অনেক পুরস্কার পেয়েছেন, মাদার তেরেসা পুরস্কার পেয়েছেন এবং অন্যান্য অনেকগুলো পুরস্কার পেয়েছেন। আমার তো দীর্ঘ জীবন টেলিভিশনের, এবং বহু লোকের পুরস্কার পেয়েছে, সেগুলো জানার অভিজ্ঞতা আছে। কিন্তু আমি
ওনার যে পুরস্কার এবং সম্মান যে পরিমাণ, সেটা আমি সত্যি আমি কোনোদিন দেখিনি। আমি ওনার কামরা ঢুকলাম, আমি প্রথমেই দেখি যে এটা কি, মানে 3টা কামরা ভরা শুধু পুরস্কার এবং তার বিভিন্ন ধরনের যে সম্মাননা উনি পেয়েছেন সেটা। এরপর এটা ছোট্ট, আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি বলেছি যে প্রযোজক এটা ছোট্ট একটা ভিজুয়াল তৈরি করতে, সেই ভিজুয়ালটা আপনি দেখেন। জি অবশ্যই, চলুন দর্শক আমরা দেখে আসি। আসলে স্যার একদম ঠিক বলছিলেন, আমরা আসলে দেখে এত বেশি ভালো লাগা কাজ করছিল এবং আজকের দিনটা তো আমাদের জন্য স্পেশালি। স্যার যাবার আগে যেহেতু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যারা আমাদের ক্যাবল অপারেটর ভাই বোনেরা আছেন, ক্যাবল অপারেটর ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে যদি যাওয়ার আগে কিছু বলতেন। আমরা কাদের জন্য প্রোগ্রাম করি, আমরা কাদের জন্য বেঁচে আছি, সেটা হলো আমাদের দর্শক, শুধু দর্শক মহল। তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে এই 28 বছর শেষ করেছেন আমাদের সঙ্গে। তাছাড়া রয়েছে যারা আমাদেরকে সত্যিকার বলতে কি যারা বাঁচিয়ে রাখেন, অর্থ ছাড়া তো চলে না, সে অর্থের যোগানটা দেন কিন্তু আমাদের যারা বিজ্ঞাপনদাতা। বিজ্ঞাপনদাতাদের আজকের এই দিনে আমি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং আমরা যারা এটিএন বাংলা এবং এটিএন নিউজে কাজ করছি, একটা বড় দল, এদের পক্ষ থেকে আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তাদের জন্যে আমরা আজ এই পর্যন্ত কিন্তু চলতে পেরেছি। এছাড়া রয়েছে যারা শুভানুধ্যায়ী, যারা আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তাদের সকলকে আমি আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমাদের সমস্ত টেলিভিশনের এটিএন বাংলা টেলিভিশনের যারা আমরা কাজ করছি তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর একটা কৃতজ্ঞতা জানাতে চাই আমি একজন সিনিয়র লোক হিসেবে, সেটা হলো যারা আমাদের সঙ্গে কাজ করছে, যে সমস্ত ভাই বোনেরা অনেক 700-800 মতো লোক আমরা কাজ করছি এই প্রতিষ্ঠানে, তাদের আপ্রাণ চেষ্টায় তাদেরই জন্যে কিন্তু আজকে এই পর্যন্ত এটা আসতে পেরেছে। এবং যত সম্মাননার কথা বললাম, প্রোগ্রাম যা কিছু করে তাদের মাধ্যমেই করা হয়েছে, তাদের প্রচেষ্টায় হয়েছে। তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাতে চাই আজকের এই শুভক্ষণে। আর সর্বোপরি যেটা বলতে চাই সেটা হলো আমরা যারা এটিএন বাংলায় আছি তারা যেন সবাই সুস্থ থাকি এবং এটিএন বাংলাকে যেন আমরা আরও প্রতিনিয়তই যেন উন্নত থেকে উন্নততর করতে পারি, এইটা আমাদের আশা। আর একটা দল আছে যারা খুবই ইম্পর্ট্যান্ট, তাদের জন্য বিশেষভাবে আমি বলতে চাই, যেটা তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, তারা হল কেবল অপারেটর। আমরা এখানে বসে প্রোগ্রাম করি, কিন্তু তারা যদি সেটা ছড়িয়ে না দেন, তার প্রতি ঘরে ঘরে পৌঁছে যদি না দেন, তাহলে তো আমরা তো ঘরে ঘরে পৌঁছানোর শক্তি আমাদের নাই। আমরা তাদের উপর নির্ভর করি এবং আমরা কিন্তু কোনো কিছু দেই না, নাথিং হোয়াটসএভার, আমাদের দেওয়া সম্ভব না। শুধু আমরা যেটা তাদের দিতে পারি সেটা হলো কৃতজ্ঞতা এবং আমাদের অসংখ্য ধন্যবাদ। তারা যেন আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের জন্য যেটা করছেন সেটার জন্য আরও একটু বাড়িয়ে টাড়িয়ে করেন, এই অনুরোধটা থাকবে। তাদেরকে ধন্যবাদ জানাই। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য, এই সুন্দর সকালটা শুরু করার জন্য, কারণ আমাদের পুরো দিনটাই আনন্দের এবং পুরো দিনটাই আমাদের উপভোগের। স্যার ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ আবারও। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আজ এটিএন বাংলার জন্মদিন, এটিএন বাংলার পরিবারের সকল সদস্যদের জন্য আনন্দের দিন। পুরো দিনই থাকছে আপনাদের জন্য আনন্দময় এবং বিনোদনের ব্যবস্থা। তাই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় এবং সাথে থাকুন আমাদের। সবাইকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।